আমাদের আজকের গল্প নরকঙ্কাল রহস্য। গল্পটি নেওয়া হয়েছে শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দ্বারকার দপ্তর থেকে। গল্প পাঠে রয়েছে প্রীতম, রাজ চট্টোপাধ্যায়, অঙ্কন, সঞ্জু এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আজ সকালে একটা খবর পেয়ে আসতে একটু দেরি হয়েছিল, কারণ জায়গাটা ভেতরের দিকে। জায়গাটার নাম ননিখালি। কলকাতা শহরের প্রাণকেন্দ্রের ঘোড়ার গাড়ি, লোকজন এসব নিয়েই আমরা থাকি। সেইখানে কলকাতা থেকে একটু ভেতরের দিকে এলেই এখনও সেখানে গ্রামের দেখা পাওয়া যায়, এবং সে কথা অনেকেই ভালো করে বলতে চায় না। বিশেষ করে সাহেবেরা দেখছি এই দিকে সচরাচর যাতায়াত করতে পছন্দ করে না। তাদের মতে কলকাতা শহরটাই যেহেতু ভারতবর্ষের রাজধানী, তাই শহরটা হবে একদম উন্নত। সেখানে গ্রাম, গরিব মানুষ এ সমস্ত থাকবে না। তবে আমাদের সেসবে কোনো কাজ নেই। পুলিশের নানা রকম কাজে ডাক পড়লেও সেই আইন সংক্রান্ত বা অপরাধ সংক্রান্ত ব্যাপার ছাড়া আমরা চট করে কোথাও মাথা ঘামাই না। যে সময়ের কথা বলছি তখন বড় সাহেবের প্রাধান্যতায় প্রধান প্রধান কেসগুলোতে হাত দেওয়া সে সৌভাগ্য আমার হয়ে ওঠেনি। তখন লালবাজারের একটি থানার অন্তর্গতই কাজ করি আমি। সকাল সকাল খবর পেয়ে হনুমান সিংকে নিয়ে চলে এলাম এখানে। আমাদের সঙ্গে রয়েছে একজন চাষি, খালি গা, খাটো করে ধুতি পরা, কোমরে জড়িয়ে রাখা একটা গামছা, তার হাতে পায়ে জল কাদা মাখা। সে আমাদের সামনে সামনে এগিয়ে চলছিল। আমরা যেই জায়গাটায় এসে পড়েছি সামনের দিকে চোখ দিলে দেখা যায় আলের পাশ থেকে ফাঁকা জমি। সামনের দিকটা আরেকটু এগিয়ে এসে আঙুল তুলে দেখিয়ে বলল, ওই যে ওইখানে বাবু, ওই যে ওইখানে আমার জমি, ওই যে দেখতে পাচ্ছেন কত লোক রয়েছে। দেখতে পেলাম, আর দেখতে পেয়ে হনুমান সিংকে বললাম, হনুমান সিং, তাড়াতাড়ি গিয়ে ভিড়টাকে ফাঁকা করো। দেখো কেউ যেন চট করে আবার ওই কঙ্কালটাকে ধরে না ফেলে। যদি কোনো প্রমাণ থাকার থাকেও সেটাও কিন্তু আর পাবো না। আমার কথায় হনুমান সিং বড় পথ থেকে নেমে আলপথ ধরে সোজা গিয়ে গেল সামনের দিকে। তারপর আশেপাশের লোকজনদের সরিয়ে দিল। তারা সেখানে দাঁড়িয়ে নানা রকম কথা বলছে। আমি গিয়ে ঢুকতেই সবাই একপাশে সরে গেল। দেখতে পেলাম মাটি থেকে উঠে এসেছে একটা কঙ্কালের মাথা, আর সেই সঙ্গে মাথা থেকে বেশ খানিকটা নিচে বুক পর্যন্ত দেখা যায়। বাকিটা দেখার সাহস হয়তো হরিপদ করতে পারেনি। এবার কাঁদো কাঁদো গলায় বলল, হ্যাঁ, মানে বিশ্বাস করেন বাবু, আমি আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। তোমার জমি থেকে একটা মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছে আর তুমি কিছু জানো না, সে কথা বললে তো হবে না। এমন কিছু নিশ্চয়ই তুমি জানো যেটা ওই নরকঙ্কালের ব্যাপারে বলতে পারি। আমি 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 সত্যি বলছি বাবু, আমি ওই মুখ্য সূক্ষ্ম মানুষ, এই চাষ করে খাই। এই ব্যাপারে না আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। হ্যাঁ, এতদিন ধরে জমিতে কাজ করছি, কখনো কখনো এমন কিছু তো হয়নি। এই জমি আমি ওই এতদিন ধরে, হ্যাঁ মানে আমরা আমরা সবাই কাজ করছি। হ্যাঁ, আমি এই রমাপদ, আশেপাশে লোকেরা এই জমিতে এত বছর ধরে ফসল ফলাই, অথচ আজ যে কি হয়ে গেল। আমিও তো সকাল থেকেই ছিলাম, কিন্তু আজ এমন কিছু যে হবে তা তো বুঝতে পারিনি। দারোগাবাবু, যদি বুঝতে পারতাম তাহলে তো। সবাই প্রথমে এমন কথাই বলে, তারপর দারোগাবাবুর হাতে পড়লে সব কিছু ঠিক হয়ে যায়। তোমার যদি কোনো ভুল না থাকে তাহলে তোমার আমাকে ভয় পাওয়ার তো কোনো দরকারই নেই। তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু ব্যাপারটা কি হয়েছিল সেটা বলতে হবে। থানায় তো ভয়ে ভয়ে বললে না। এখন তো ওই চাষের সময় নয়, শীতের এই সময় এখানে ধান হয় না। কিছুদিন আগেই তো ধান উঠেছে। এই সময় ওই জমি জমা পরিষ্কার করে ওই ছোটখাটো দু একটা ওই চাষবাস আমরা চাষিরা করে থাকি। আজ ভোরবেলা জমিতে এসি, এই হলো গিয়ে আমার জমির শেষ প্রান্ত। এই দিক থেকে ওই পাশের রমাপদ জমি শুরু হয়েছে। ওই তো রমাপদ দাঁড়িয়ে আছে। হরিপদর কথায় রমাপদর মুখের দিকে তাকিয়ে দেখলাম সেও কেমন যেন ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছে। আরও কয়েকজন রয়েছে চারপাশে। হনুমান সিং আমার পাশে এসে দাঁড়িয়েছে। হরিপদ বলতে লাগলো, সকালে আমি আর রমাপদ জমিতে এসি। এদিক দিয়ে খাল আছে,
সে খালের জল বৃষ্টি হলে জমিতে আসে। হ্যাঁ, ওই রমাপদ জমিতে জল ধারণা ছিল, বৃষ্টির জল ধরিয়ে চলেছে, আর তাই আমার জমিটা শুকনো হয়ে গেছে। রমাপদর জমি থেকে কেটে আমার জমিতে খানিকটা জল দেব, পরে লাগলে ওই রমাপদ ওই খালের দিক থেকে জল তুলে নেবে। এমন ভাবি ওই জায়গাটা কাটতে শুরু করেছি। কাটতে কাটতে জল বার করার পর হঠাৎ করে যেন মনে হলো মাটির তলায় কিছু আছে। দেখি কোদালে কি সে যেন ধাক্কা লাগলো, আর তারপরেই আশেপাশে আর একটু ঘুরতেই দেখি একটা একটা কঙ্কালের মাথা। উরি বাবা রে! প্রথমে তো ওই শুধু মাথায় ভেবেছিলাম, রমাপদকে বললাম হ্যাঁ, তারপর আর একটু খুঁড়তে দেখি না, শুধু মাথা নয়, আরো আরো কিছু আছে। তখন ওই রমাপদই বলল থানায় খবর দিতে। আমাদের এই জমি তো আগে জমিদার মশাইরই ছিল, এখনও তাই আছে, কিন্তু জমিদারবাবু মারা যাওয়ার আগে ওটি আমাদের ভাগে দিয়ে গিয়েছিলেন। কথা ছিল প্রতি বছর ধান চাষের পর কিছু ধান জমিদার বাড়িতে দিয়ে আসব। এমনটাই প্রত্যেক বছর দিয়েও আসি। এখন জমিদারের ব্যাপার বুঝতেই পারছেন, জমিতে অনেক কিছুই থাকতে পারে। প্রথমে মাথায় ভেবেছিলাম, কিন্তু পরে যখন আরও কিছু বেরোতে শুরু করলো তখন আর সাহস করতে পারলাম না। কথাটা পুরোপুরি মিথ্যে বলেনি দারোগাবাবু। এই জমিদার হলদার রায়ের নামে অনেক অভিযোগ আছে। প্রথম জীবনে এমন কোনো কাজ নেই যে সে সেটা করেনি। আমরা তো এখানকার লোক, আমরা জানি। তার মানে গুম খুনের ব্যাপার বলতে চাইছো? কিন্তু মৃতদেহ যখন বেরিয়েছে তখন সেটা নিয়ে তো তদন্ত করতেই হবে। কার মৃতদেহ, কোথাকার মৃতদেহ? একটা কাজ করো, এখানে দাঁড়িয়ে থেকে ওদেরকে দিয়েই একেবারে তুলে নিচ্ছি আমি। ততক্ষণ থানায় গিয়ে খবর দাও মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য যেন গাড়ি পাঠিয়ে দেয়। হনুমান সিং চলে গেছে, আমি দাঁড়িয়ে রইলাম। রমাপদ আর হরিপদকে দিয়ে অতি সাবধানে কঙ্কালটাকে খুঁড়ে তারপর বাইরে বার করে আনলাম। ধীরে ধীরে কঙ্কালটা বাইরে বেরিয়ে এসেছে। এমন সময় হরিপদ বলল, ওই গর্তের মধ্যে আরেকটা কি যেন আছে গো দারোগাবাবু। তাই নাকি? তাহলে তুলে আনো, দেখি কি আছে। হরিপদ তুলে আনলো একটা ছুরি। ছুরিটা বেশ পুরনো বলেই মনে হলো। আগের আমলে যেমন ছুরি তৈরি হতো, বাটটা দেখে মনে হলো হাতির দাঁত দিয়ে তৈরি, আর সেই বাটের গায়ে খোদাই করে কিছু একটা লেখা আছে। এখন ভালো করে সেটা বোঝা যাচ্ছে না, জং পড়ে গেছে এতদিন মাটির তলায় থাকবার জন্য। কেন জানি না মনে হলো এই ছুরিটার সঙ্গে কঙ্কালের কোনো সম্পর্ক থাকতে পারে। তাই ভেবে সেটাকেও তুলে নিলাম। ঘোড়ার গাড়ি এলো কঙ্কালটাকে তুলে নেওয়ার জন্য। তারপর কঙ্কালটাকে ঘোড়ার গাড়ির ওপর চাপিয়ে ওদের উদ্দেশ্যে বললাম, শোনো রমাপদ, হরিপদ, প্রয়োজন হলে তোমাদের কিন্তু থানায় ডাকতে পারি, দরকার হলে আমিও আসবো। তবে এইসব ব্যাপারে সমাধান না হওয়া পর্যন্ত তোমরা কিন্তু কোথাও চলে যেও না। রমাপদ ও হরিপদ দুজনেই হাত জোর করে নমস্কার করল। ওরা ভয় পেয়েছে। বলল, আমাদের কোনো বিপদ হবে না তো দারোগাবাবু? দারোগাবাবু, মাটির তলা থেকে কোনো কিছু বাইরে বেরিয়ে এলে সেটা প্রথমে সরকারি সম্পত্তি, তারপর তোমাদের সম্পত্তি। কিন্তু ডেড বডি কিংবা নরকঙ্কাল বাইরে বেরিয়ে এলে প্রথম সন্দেহ কিন্তু যার জমি তার ওপরে গিয়েই পড়ে। কিন্তু কঙ্কাল দেখে মনে হচ্ছে বহু পুরনো, তাই ব্যাপারটা ভালো করে দেখা দরকার। জমিদারের লোকেদের সঙ্গে একবার কথা বলতে হবে। তোমরা কিন্তু সাবধানে থেকো, আর যেটা বললাম, এলাকা ছেড়ে বাইরে কোথাও যেন যেও না। চিন্তা করো না কোনো। কিন্তু আমার কথায় যে ওদের চিন্তা দূর হবে না তা আমি বেশ ভালো করেই জানি। এখন ওরা তিলকে তাল করবে। তাছাড়া আশেপাশের লোকেরা যা ভয় পেয়েছে তা সেই ভয় হরিপদ ও রমাপদর উপরেও যে আসবে সেটা আমি বেশ ভালো করেই বুঝতে পারছিলাম। তবে আমার আর কি করবার আছে। হনুমান সিং আর পুলিশের ঘোড়ার গাড়ি নিয়ে কঙ্কালটাকে তুলে থানায় চলে গেলাম। যাওয়ার আগে শুনতে পেলাম যে ভিড়ের মধ্যে থেকে কেউ একজন বলছে, আরে মনে নেই 10 বছর আগে এমন একটা ব্যাপার ঘটেছিল? এইখানেই তো জমি থেকে আরো একটা নরকঙ্কাল পাওয়া গিয়েছিল। আবার আজ আরো একটা নরকঙ্কাল। বলা যায় না আর কত কি পাওয়া যাবে। তার কথার উত্তরে লোকেরা অনেক কিছুই বলল, কিন্তু সেসব শোনার জন্য আমি আর দাঁড়িয়ে রইলাম না। কঙ্কালকে পুলিশের ডাক্তারের কাছে পাঠিয়ে দিলাম, যদি সেটা থেকে কোনো কিছু উদ্ধার করা যায়। পুলিশের ডাক্তারের সঙ্গে আমার বেশ ভালোই পরিচিতি ছিল।
কঙ্কালটা তার কাছে পৌঁছে দিতেই সে একবার দেখেই বলল, দেখে তো মনে হচ্ছে নরকঙ্কাল। বাকি আর কিছু তো তেমনভাবে বলতে পারছি না, তবে হ্যাঁ, ঘাড়ের কাছে একটা আঘাতের চিহ্ন জাতীয় মতো কিছু একটা রয়েছে বলে মনে হচ্ছে। তবে কঙ্কালটা দেখে মনে হচ্ছে কম করে আজ থেকে 30 থেকে 40 বছর আগে মাটির তলায় পোতা হয়েছিল। আমারও তেমনটাই সন্দেহ হচ্ছে ডাক্তারবাবু। ভালো করে দেখুন তো কঙ্কালটা থেকে কিছু উদ্ধার করা যায় নাকি। অন্তত কঙ্কালটা কার সেটা উদ্ধার করা যদি যায়, জানি সম্ভব নয়, তবুও যদি কোনোভাবে সম্ভব হতো তাহলে সেখান থেকে কিছু বার করা যেত। না হলে এতদিন পর একটা কঙ্কাল নিয়ে আমরা কি করব বলুন তো। বেশ, বুঝতে পারছি, কিন্তু এসব ক্ষেত্রে সম্ভাবনা থাকে খুবই কম। কার কঙ্কাল সেটা তো আমি বার করতে পারবো না, তবে আরও যদি কিছু বৈশিষ্ট্য কঙ্কাল থেকে খুঁজে বার করতে পারি তাহলে সেটা অবশ্যই জানাবো। কোথায় পেয়েছেন বললেন? ননিখালের কাছে, তাই না? ননিখালের কাছে কিন্তু এর আগেও জমিতে আরও একটা কঙ্কাল পাওয়া গিয়েছিল। তাই নাকি? খবরটা আমার জানা ছিল না। তাহলে খাতাপত্র দেখতে হবে, তাহলে তো একটা সমাধান থেকেই যায়। স্থানীয় লোকেদের মধ্যে ওই জমিদার বাড়ির সঙ্গে এই কঙ্কালটার কোনো একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে। ছুরিটা থেকে কিছু জানা গেলেও যেতে পারে, আর ছুরিটা পরিষ্কার করালে সেখান থেকে অন্য কোনো তথ্য বেরিয়ে আসবে বলেই আমার এটা মনে হয়। এটাই কি হত্যার অস্ত্র? আপাতত সেটাই মনে হচ্ছে। জমিতে কঙ্কালের সঙ্গে সঙ্গে এটাও পোতা ছিল, কিন্তু সব থেকে আশ্চর্যের ব্যাপার কিন্তু অন্য একটা জায়গায়। যতদূর মাটি আমি দেখেছি তাতে কিন্তু খুব বেশি গভীর পর্যন্ত হরিপদ মাটি খুঁড়ে দেখেনি। বড় জোর 1 হাত কিংবা তার একটু বেশি হবে। এইখানে যদি কঙ্কালটা থাকে তাহলে এত বছর ধরে খুঁজে পাওয়া গেল না কেন? পুলিশের ডাক্তারের সঙ্গে আর তেমন কথা হলো না। সেখান থেকে থানায় চলে গেলাম। তার সঙ্গে জমিদারের ব্যাপারে কিছুক্ষণ কথা বললাম। হনুমান সিং স্থানীয় লোক, জমিদার ব্যাপারে সে ভালো করেই জানে। তার সঙ্গে কথায় কথায় কিছু জানতে পারলাম। হরলাল রায় এই এলাকার জমিদার। আজ অনেক বছর ধরে তার পূর্বপুরুষেরা ওখানকার জমিদার ছিল। ননিখালের আসল নাম ছিল নৈনিখাল, পরে তার নাম বদলে গেছে। আমাদের থানা থেকে ঘোড়ার গাড়িতে করে 20 মিনিট সময় লাগে, হাঁটা পথে প্রায় পৌনে 1 ঘন্টা। রাস্তা খারাপ বলে গাড়িতে অনেকটা সময় লেগে যায়। হনুমান সিং বলল, দারোগাবাবু, জমিদারের বংশধরেরা শুনেছি ওখানে এখনো আছে। ওদের সঙ্গে কথা বলে যদি কিছু জানা যায়। আজ সেখানে গিয়ে ওদের সঙ্গে কথাটা বলতে হবে। ব্যাপারটা ফেলে রাখা মোটেই যায় না। এদিকে ডাক্তার কঙ্কাল থেকে কিছু বার করা যায় কিনা একটু দেখুক, আর আমি ওদিকে জমিদার বাড়ি থেকে কিছু খুঁজে পাওয়া যায় কিনা সেটা দেখছি। সেদিন বিকেলে হনুমান সিংকে থানায় কয়েকটা কাজ বুঝিয়ে দিয়ে আমি বেরিয়ে গেলাম। সে কনস্টেবল হলে কি হবে, প্রয়োজনের সময় সে কাজকর্ম ভালোই পারে। যদিও থানায় তেমন আর কোনো কাজ ছিল না, তাই একটু পরে জমিদার বাড়িতে গিয়ে পৌঁছলাম। জমিদার বাড়ি একসময় প্রচণ্ড বড় ছিল, দোতলা। একতলা দোতলা মিলিয়ে অনেকগুলো ঘর। এখন দেওয়ালের গায়ে বয়সের ছাপ পড়েছে। বট অসত্যের চারা জমেছে দেওয়ালে। বাড়ির উঁচু দেওয়ালগুলো ভেঙে পড়তে শুরু করেছে। তাছাড়া লোহার দরজায় জং পড়েছে। একজন দারোয়ান গোছের ছিল। আমাকে জিজ্ঞাসা করার আগেই আমি বললাম, জমিদার বাড়ির লোকের সঙ্গে কথা বলবো। এটা কেসের ব্যাপারে কিছু কথা আছে, জানতে চাই। আমি থানা থেকে আসছি। থানা থেকে আসতে শুনে আর কিছু বলল না। গেট খুলে ভেতরে নিয়ে গেল। দেখলাম বাড়ির লোকজন এখানে খুব বেশি থাকে না। দারোয়ান, একজন কাজের লোকের মতো কেউ, বোধহয় সে কেয়ারটেকার, দেখাশুনো করে। তাছাড়া আরও একজন লোক নেমে এলো, তার স্ত্রী এবং তার একটি ছোট্ট মেয়ে। লোকটির নাম রামদয়াল রায়। সে বলল, আপনি কি আমার বাবার ব্যাপারে জানতে চাইছেন? তিনি ছিলেন আমার বাবা, কিন্তু তিনি তো আজ থেকে প্রায় 25 বছর আগে মারা গেছেন। তার ব্যাপারে আপনি এখন জানতে চাইছেন কেন? দেখুন, আপনাদের এলাকায় ননিখালের কাছে একটা চাষের জমি থেকে একটা মৃতদেহ পাওয়া গিয়েছে। পুলিশের সন্দেহ হচ্ছে যে ওই মৃতদেহের সঙ্গে আপনাদের পরিবারের কোনো একটা সম্পর্ক জড়িয়ে আছে। তাই আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই আমি। এই কথায় লোকটি তার স্ত্রী ও মেয়েকে ওপরে পাঠিয়ে দিল। বলল, আসলে আমরা এখানে থাকি না। এই বাড়িটা এমনই থাকে। আমাদের এক পুরনো চাকর, গোবিন্দ কাকা, এই বাড়িটা দেখাশোনা করে। আমরা থাকি বর্ধমানে, এই একটা কারণেই আর কি।
কিছুদিনের জন্য এখানে আসা। বাড়ির অবস্থা দেখে সেটা অনুমান করাই যায়, কিন্তু হঠাৎই আপনারা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকতে শুরু করলেন, মানে কেন? হ্যাঁ, বাবা যখন মারা যায় আমার বয়স তখন বছর 10। তখন মায়ের সঙ্গে এখানে ছিলাম, কিন্তু শেষের দিকে মা এখানে আর থাকতে চাইতো না। তখন বর্ধমানে আমার মামার বাড়িতে গিয়ে থাকতে শুরু করি, সেখানেই থাকি। এখানে গোবিন্দ কাকা সব কিছু দেখাশোনা করে, বছরে একবার এসে ঘুরে যাই। কিন্তু ব্যাপারটা ঠিক কী হয়েছে বলুন তো? রামদয়ালের কথা শুনে তাকে সব খুলে বললাম। সমস্তটা শুনে সে বলল, আশ্চর্য, জমি থেকে কঙ্কাল পাওয়া গেছে, আর তার জন্য আপনি আমাদের বাড়িতে এসেছেন আমাদের জিজ্ঞাসা করতে? জমিটা আপনার, এক সময় আপনাদের পরিবারের ছিল। এখন সেই জমি চাষিদের মধ্যে ভাগ করে দিয়ে দিলেও, জমির মালিকানা বদলে গেলেও সে জমি কিন্তু আপনাদেরই। মৃতদেহের বয়স 30 বছরের চেয়ে বেশি, অন্তত প্রথম দেখায় তাই মনে হয়েছে। অর্থাৎ সে সময় জমির মালিকানা আপনাদের কাছেই ছিল। আপনার বাবা কিংবা আপনাদের পরিবারের কারোর এই সম্পর্কে হাত ছাড়তে পারে, তাই জন্যেই আমি এখানে এসেছি। বাবার হাত যদি থেকেও থাকে, তাহলে সেক্ষেত্রে তো এখন আমি কিছুই করতে পারবো না। আপনি অনেক কিছুই করতে পারেন। আপনি বলেছেন আপনার বাবা মারা গিয়েছে 20 বছর আগে, অর্থাৎ 30 বছর আগে যদি ওই কঙ্কালটি মাটিতে পোতা হয়, তাহলে সে সময় আপনার বয়স মাত্র 1 বছর। সে সময়ের কোনো কথা আপনি বলতে পারবেন না, কিন্তু এমনটা তো হতেই পারে পরবর্তীতে আপনার মা কিংবা অন্য কেউ আপনাকে এমন কোনো কথা বলেছে যেটার সঙ্গে ওই নরকঙ্কালের সম্পর্ক থাকতে পারে, কিংবা আপনাদের পরিবারের এমন কোনো নিরুদ্দেশ হয়ে যাওয়া কোনো ব্যক্তি। নিরুদ্দেশ হয়ে যাওয়া ব্যক্তি? হ্যাঁ, আমার ছোট কাকা। আমার ছোট কাকা মানে হরিদয়াল রায় নিরুদ্দেশ হয়ে গেছিল বলে শুনেছি। তবে শুনেছিলাম তিনি নিরুদ্দেশ হওয়ার সময় বেশ কিছু মানে যাকে বলে টাকা পয়সা, বাড়ির কোনো একটা দামি সম্পত্তি, এ সমস্ত কিছু নিয়ে নিরুদ্দেশ হয়েছিলেন। তার এই কথায় আমি নতুন করে আগ্রহ পেয়ে বললাম, দামি জিনিস? কিন্তু সেই দামি জিনিসটা কি? ঠিক জানি না, তবে শুনেছিলাম একটা দামি পাথর, সেটা নিয়েই আমার কাকা এক ঝড় বৃষ্টির রাতে নাকি নিখোঁজ হয়ে যান। তা আমার জন্মের কয়েক বছর আগের কথা, জন্মের পরে। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। অর্থাৎ আপনি যেমন সময়ের কথা বলছেন সেটা শেষ সময়ে তো নাও হতে পারে, আবার হতেও পারে। সেটা সঠিকভাবে তো আমি বলতে পারবো না। এ ব্যাপারে আপনি ছাড়া আর কেউ কিছু বলতে পারবে? আমরা কথা বলছিলাম, কখন যে সেই বাড়ির কাজের লোক হাঁটতে হাঁটতে দরজার কাছে এসে পড়েছে আমরা দেখতেই পাইনি। এবার তার দিক থেকে কথা ভেসে এলো। মুখ খুলতেই দেখলাম যে তার বয়স হয়েছে, মাথার চুল সবকিছুই সাদা ধপধপ করছে। সে অতি কষ্টে হেঁটে হেঁটে আমাদের কাছে এসে বলল, আমি বলতে পারি দারোগা বাবু। রামদয়াল একটু অবাক হলো, বলল, আহা হা গোবিন্দ কাকা, তুমি আবার ওসব কথা মনে করতে যাবে কেন? তুমি আর ওসব কিছু ভেবো না, ওসব কথা ভাবলে তুমি আবার কষ্ট পাবে। কষ্ট পাবো না? আমিও শুনেছি ওই হরিপদর জমিতে কঙ্কাল পাওয়া গেছে, আর তার সঙ্গে পাওয়া গেছে আমাদের জমিদার বাবুর সেই ছুরিটা, যে ছুরিটা জমিদার বাবু সবসময় তার সঙ্গে রাখতেন। বিপদের সময় যে ছুরি তাকে বিপদ থেকে রক্ষা করবে বলে তিনি জানতেন, সেই ছুরিটাই। তাই তো দারোগা বাবু। আমিও অবাক হয়ে তাকিয়ে দেখলাম তার দিকে। কিন্তু এই খবর আপনারা পেলেন কি করে? তার মানে এই জমির চাষিদের মধ্যে কেউ একজন আপনাকে খবর দিয়ে গিয়েছে? খবর হাওয়ায় উড়ে আসে দারোগা বাবু, এই খবর আমি পাই। তবে তবে ওটা কার কঙ্কাল তা কিন্তু আমি বলতে পারি না। আর তখন ছোট বাবুর জন্ম হয়নি, ছোট বাবু তখন বড় মায়ের পেটে। তখন এই বাড়ি গম গম করতো। বড়বাবু, মেজবাবু আর ছিল ওই ছোট বাবু। তারা চলে যাওয়ার পর তো আমি রামদয়াল বাবুকেই ছোট বাবু বলে ডাকি। ছোট বাবু, মেজবাবু আর বড় বাবুর মধ্যে সেদিন খুব ঝামেলা হলো। বড়বাবু বললেন, তুই যে কথা বলছিস সেটা হতে পারে না। এই পাথর আমাদের বংশের, ওটা আমি তোকে নিয়ে যেতে দিতে পারবো না। ওটা এই বাড়িতেই থাকবে,
তুই তুই এই বাড়ি থেকে কোথাও চলে যেতে চাইলে চলে যেতে পারিস। ছোটবাবু বললে, তোমার কাছে তো আমি কিছু চাইছি না, সংসার জীবনে আমার মতি নেই, আমি এখান থেকে চলে যাব, শুধু ওই পাথরটা আমায় দিয়ে দাও, তাহলেই হলো। মেজবাবু সঙ্গে সঙ্গে বললেন, ওই পাথরে আমাদের সবার সমান অধিকার আছে বড়দা, তুমি ওটা একা একা তোমার কাছে রাখতে পারো না। তুমি সারা জীবন যা খুশি তাই করে আসছো, এখন ওই পাথর আমাদের। বড়বাবু বললে, আমার বিপরীতে যাওয়ার ফল কি হতে পারে সে কথা কিন্তু তোরা জানিস না। মেজবাবু বললে, তোমাকে আমরা ভয় পাই না দাদা, তোমার মতন খারাপ লোক একটাও হয় না, তুমি জানোয়ারের চেয়েও খারাপ, তুমি সবার সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকো। আমি জানি তুমি এমন কোনো কাজ নেই যেটা করনি। তোমার কি মনে হয় তোমার ব্যাপারে আমরা কিছু জানি না? শুধুমাত্র বংশমর্যাদার কথা ভেবে চুপ করে থাকি। তুমি নৈখালিতে যে আর একটা বাড়ি তৈরি করেছো কেন তা কি আমি জানি না? সেখানে কারা থাকে? বড়বাবু বললে, খবরদার খবরদার, আমার সামনে জোর গলায় কথা বলবি না। আমি দোতলার ঘরে, বড়বাবুর ঘরে 3 জনে মিলে ঝগড়া করছিল। আমি তখন সেখানে গিয়ে পড়েছিলুম ভুল করে, দরজাটা ভেজানো ছিল। দরজা খুলতেই দেখতে পেলাম মেজবাবু আর ছোটবাবু মিলে বড়বাবুকে প্রায় দেওয়ালের সঙ্গে চেপে ধরেছে। তাদের দুজনের চোখে মুখে সে কি রাগ! আমি ভেতরে ঢুকে ভয়ে চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে ওরা দুজন ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। বড়বাবু দাঁতের দাঁত কেটে হিস করে বলল, গোবিন্দ গোবিন্দ, ওদের এত বড় সাহস হয়েছে যে ওরা আমার গায়ে হাত দেয়, আমাকে ভয় দেখায়। হরদয়াল রায়ের গায়ে আজ পর্যন্ত কেউ হাত দিতে পারেনি, ইংরেজ সরকার পর্যন্ত আমাকে সমঝে চলে, কিন্তু কিন্তু আমার 2 ভাই নাকি কুলাঙ্গার, সব কুলাঙ্গার। আজকে আমি শেষ দেখে ছাড়ব। আমি বললাম, আপনি সত্যি বলছেন বড়বাবু? ওরা আপনার ভাই, ওরা মনে হয় একটা ভুল করে ফেলেছে, আপনি রাগ করবেন না, আপনি রাখলে হিতাহিত জ্ঞান থাকে না, কি করতে কি করে বসবেন। আমার কথা শুনে বড়বাবু হাসলো। তার মুখে এক অদ্ভুত হাসি দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। 2 চোখ লাল টক টক করছে। বড়বাবুর গায়ের রং ছিল ফর্সা, মুখটা লাল হয়ে উঠেছে, দাঁত বার করে বড়বাবু হাসছে, আর তার ঘরে থাকা মস্ত আয়নার দিকে তাকিয়ে বলছে, আমি এমন কাজ করব যাতে সাপও মরবে কিন্তু লাঠিও ভাঙবে না, বুঝলি? তারপর কি হলো আমি নিজেও জানি না বাবু। এই 2 দিন পরে হঠাৎ করে ছোটবাবু আর মেজবাবুকে পাওয়া গেল না। গ্রামের লোকেরা বলা বলি করতে লাগলো, ছোটবাবু নাকি জমিদার বাড়ি থেকে কোনো একটা দামি পাথর নিয়ে পালিয়েছে, কিন্তু কিন্তু মেজবাবুর খোঁজ কেউ দিতে পারলো না। জমিদার হরদয়াল রায়ের আমলে জমিদার বাড়িতে অনেক খুন জখম অন্যায় কাজ হয়েছে, সেসব ব্যাপারে তুমি কি কিছু জানো? ওসব আমি বলতে পারবো না, সব জমিদারিতেই এমন কিছু হয়, কিন্তু বাবুরা বাড়িতে তেমন কোনো কিছুই কখনো করেনি। বাইরে যা হয়েছে হয়েছে। তবে শুনেছিলাম বড়বাবু মারা যাওয়ার বছর 10 পরে এই জমির কোথাও থেকে একটা মৃতদেহ পাওয়া গেছিল, সেটা নাকি মেজবাবুর মৃতদেহ। তার মানে পুলিশ যে নরকঙ্কালটি এর আগে খুঁজে পেয়েছিল সেটা এ বাড়ির মেজ ছেলে। তার মানে তোমার কথায় ছোটবাবুকে খুঁজে পাওয়া যায়নি। গোবিন্দ মুখে কিছু বলল না, মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আর বেশিক্ষণ সেখানে বসলাম না, উঠে এলাম। তবে বুঝতে পারছিলাম ওই নরকঙ্কাল যতদূর সম্ভব এই বাড়ির ছোট কর্তা হরিদল রায়ের হতে পারে, কিন্তু সে যদি পাথর নিয়ে নিরুদ্দেশ হয়ে গিয়ে থাকে তাহলে তার কঙ্কালটা ওখানে এলো কি করে? কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। পরদিন সকালে পুলিশের ডাক্তারের সঙ্গে কথা বলে জানতে পারলাম সে এখনও তেমন কিছু উদ্ধার করতে পারেনি, তবে সেই ছুরিটা নাকি পরিষ্কার করা হয়েছে।
এবং সেই ছুরিটার হাতলের কাছে হাতির দাঁতের ওপর খোদাই করে লেখা রয়েছে জমিদারের নাম। আমি বললাম, তার মানে এ ছুরি যে জমিদার বাড়ির বড়বাবু হরদয়াল রায়ের, সেটা তো প্রমাণ হয়ে গেল, কিন্তু এই মৃতদেহটা যে ছোটবাবু সেটা প্রমাণ করব কিভাবে? প্রমাণ করা কিন্তু খুব একটা সহজ কাজ হবে না। কঙ্কালটা যেখানে ছিল সেখানে গিয়ে আমি বোধহয় প্রমাণ জোগাড় করতে পারবো, তাই সেখানে গিয়ে একবার চেষ্টা করব। তবুও এই মৃতদেহ যে ওনার, তা এতদিন পরে প্রমাণ আর করা যাবে না। ওনার শরীরে কোনোভাবে বিষ প্রবেশ করেছিল, তাই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যে বিষ এত তীব্র যে হাড়ের মধ্যেও তার প্রভাব পড়েছে, তাই হাড় খুব একটা ভালো নেই। আর এই ছুরিটা দিয়েই তার ঘাড়ের কাছে আঘাত করা হয়েছিল। আমার মনে হয় তাকে প্রথমে বিষ খাওয়ানো হয় এবং তারপরেই ছুরি দিয়ে ঘাড়ের কাছে আঘাত করে তাকে মারা হয়। কিন্তু এতদিন আগের একটা খুনের ব্যাপারে কাউকে তো আর ধরা সম্ভব নয়। যদি হরদয়াল বাবুই হরিদয়াল বাবুকে খুন করে থাকে, তাহলে তো হয়েই গেল, দুজনেই মৃত। কিন্তু ডাক্তার কিন্তু আর কিছুই বলল না। সেখান থেকে থানায় ফিরে গেলাম। এদিকে পরদিন সকালে হরিপদ এসে উপস্থিত। বলল, দারোগাবাবু, এই আশেপাশে লোকেরা বলছে আমার জমিতে নাকি পুলিশ আর কাজ করতে দেবে না, ওই জমিতে নাকি আমরা আর কিছু করতে পারবো না। এসব কথা তোমায় কে বলেছে? ওই ওই রমাপদ বলেছে, রাতের বেলায় নাকি আমার জমিতে পুলিশের পাহারা আছে। রাতের বেলা সে আমার জমিতে কাকে যেন ঘুর 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 করতে দেখেছে। কাল রাতের বেলা পুলিশের লোক বলেই তার মনে হয়েছে, তাই তো আমি আমি আপনার কাছে এলাম। আমি অবাক হয়ে হনুমান সিংয়ের দিকে তাকাতে হনুমান সিং বলল, পুলিশ তোর জমির কাছে কি করতে যাবে? পুলিশের কি আর কোনো খেয়ে দেয়ে কাজ নেই? কিন্তু রাতের বেলা তোর জমির কাছে কেউ ঘুরঘুর করবেই বা কেন? আমিও তো তাই ভাবছি দারোগাবাবু। রাতের বেলা আমার জমির কাছে ঘুরঘুর করার তো কোনো কারণ নেই। জমিতে যখন ধান থাকে তখন তো আমরা রাত জেগে পাহারা দিই, না হলে ওই চোর এসে ধান কেটে নিয়ে যায়। কিন্তু জমিতে তো এখন কিছুই নেই, তাই রাতের বেলা আমাদের জমিতে ঘুরঘুর করার মতো তো কোনো কারণ নেই। রমাপদ কি করে জানলো তোর জমিতে রাতের বেলা কেউ ঘুরঘুর করছিল নাকি? তার মানে রমাপদ কাল রাতের বেলা তোর জমির কাছে গিয়েছিল? রমাপদ একা মানুষ দারোগাবাবু, ওই চাল চুলো নেই। কখনো ওই জমিতে চাষ করে, কখনো করে না। আজকে রাতের বেলা জমির পাশেই ঘুমিয়েছিল। ওই জমির কাছে, ওই পথের পাশে যে বড় একটা বাঁশের মাচা তৈরি করা আছে, দেখেছেন? সে মাচার কাছেই ও ঘুমায়। কাল রাতে নাকি ঘুম চোখে উঠে একবার দেখেছিল জমির দিকে ছোট আল পথ ধরে কে যেন হেঁটে যাচ্ছে। সে একবার ডাকতে গিয়েও ভয় ডাকেনি। যদি পুলিশের লোক হয়, পুলিশের নজর তো এখন ওই আশেপাশে থাকবে। পুলিশের লোকই ছিল, তবে এই ব্যাপারটা গোপনে রাখবি, কাউকে বলবি না। এমনকি রমাপদকেও ব্যাপারটা জানানোর দরকার নেই। আমার কথায় হরিপদ খানিকটা আশ্বস্ত হয়ে চলে যেতে হনুমান সিংকে গিয়ে ধরলাম। সে বলল, আমি কিছু জানি না দারোগাবাবু, সত্যিই বলছি। আপনার কথার বাইরে কি পুলিশ কখনো কোনো কাজ করেছে? থানায় যারা আছে সবার কথাই তো জানেন। আমি সেটাই ভাবছিলাম, রাতের বেলা কেউ কেনই বা জমিতে যাবে? মৃতদেহ তো চলে এসেছে পুলিশের ডাক্তারের কাছে, তার সঙ্গে ছুরিটাও। তাহলে কি জমিতে এমন কিছু আছে যার জন্য বাইরের কেউ ওই মৃতদেহটা তুলে আনার পরেও জমিতে ঘুরছে? কিন্তু রাতের বেলাতেই বা কেন? কথাটা ভাবতেই একটা আশ্চর্য কথা মনে পড়ে গেল। আরে তাই তো, ব্যাপারটা তো একবারও ভেবে দেখিনি। তাই এবার হনুমান সিংকে ডেকে বললাম, হনুমান, আজ রাতের বেলা আমরা জমিতে যাব। আমার মনে হয় আজ রাতের বেলা আবারও কেউ না কেউ ঠিকই জমির কাছে আসবে তাকে ধরতে। তাকে যদি ধরতে পারি, তাহলে কোনো না কোনোভাবেই এই এই কেসের ব্যাপারে একটা টপলেট পাওয়া যাবে। হনুমান সিং কি বুঝলো তা আমি জানি না। হনুমান সিংকে দিয়ে পুলিশের ডাক্তারের কাছে একটা খবর পাঠিয়ে দিলাম। তারপর অপেক্ষা করতে লাগলাম সন্ধে নামার জন্য। সন্ধ্যের পর আমি আর হনুমান সিং মিলে হরিপদর জমির কাছে রমাপদর সেই বাঁশের মাচার কাছে গিয়ে অপেক্ষা করব। দেখব যে রাতের বেলায় এখানে আসে কে। শীতকালে রাতের বেলায় এই একটা অসুবিধে,
কুয়াশায় চারপাশটা ভরে থাকে, কিন্তু এখন শীতের প্রথম দিক, কুয়াশা পড়লেও তাও একটু কম। তাই রমাপদ সেই বাঁশের মাচার কাছে আমি আর হনুমান বসে থাকতে থাকতে জমির দিকে তাকিয়ে বেশ খানিকটা দেখতে পেলাম। একটা পথ চলে গেছে নদীর খাল থেকে সোজা মফস্বলের দিকে, আর আরেকটা পথ চলে গেছে আড়াআড়িভাবে সেই জমিদার বাড়ির দিকে। জমির পাশ থেকেও জমিদার বাড়ির যে দিকটা যাওয়া যায় সেটাকে জমিদার বাড়ির পেছন দিকটা বললেই ভালো হয়। জমিদার বাড়ির দিকে মাঝে মাঝে তাকাতে লাগলাম। একসময় মনে হলো জমিদার বাড়ির দোতলার কোনো একটা জানলার কাছে একটা আলো জ্বলে উঠল, আর তারপরেই সেটা নিভে গেল। আমি আর হনুমান চুপ করে বসে আছি। চাঁদের আলো আকাশে রয়েছে, কুয়াশা ভেদ করে চাঁদের আলো ভালোভাবে দেখা যায় না, কিন্তু তবুও মনে হলো জমিদার বাড়ির দিকে পথটা ধরেই কে যেন এদিকে হেঁটে আসছে, আর তার হাতে একটা টর্চ। মাঝে মধ্যে টর্চটা জ্বালছে, আবার মাঝে মধ্যে টর্চটা বন্ধ করে ফেলছে, যেন মনে হলো তার লক্ষ্য হরিপদ আর রমাপদর ওই জমির দিকটাই। হনুমান সিংকে একটা ধাক্কা দিয়ে তৈরি হয়ে বসতে বললাম। হনুমান সিং আমার কথায় সোজা হয়ে বসে, কিন্তু ওই গাছটার পেছন দিকে বসে থাকায় আমাদের কেউই দেখতে পেল না। আলোটা জমিদার বাড়ির পথ ধরেই এদিকে এসে তারপর জমির দিকে চলে গেল। তাকে দেখে আমি আর হনুমান সিং আস্তে আস্তে যতটা সম্ভব পা টিপে টিপে জমির দিকে এগোতে লাগলাম। হনুমান সিং আস্তে আস্তে বলল, এত রাতে জমির মধ্যে ওটা কি এসেছে বলুন তো? সত্যি বলতে আমি নিজেও বুঝতে পারছি না যে ওটা কি, তবে কেউ যে একটা এসেছে আর তার উদ্দেশ্য কি খানিকটা অনুমান করতে পারছি। এই সব কিছুর পেছনে হরদয়াল রায়ের ওই জমিদারির কোনো একটা সম্পর্ক রয়েছে। কিন্তু কঙ্কাল তো আমরা নিয়ে গেছি, চুরিটাও পেয়ে গেছি, তাহলে আর কিসের জন্য এসেছে? কিসের জন্য যে এসেছে সেটা আমার অনুমান, কিন্তু এটা হনুমান সিংকে বললাম না। আরও খানিকটা এগিয়ে গিয়ে হনুমান সিংয়ের পায়ে বোধহয় কিছু একটা ধাক্কা লেগে আরেকটা হলে হুড়মুড় করে পড়ছিল, আর তাতেই শব্দ হলো। সামনে সেই লোকটা টর্চ তুলে ফেললো আমাদের দিকে, আর তারপরে ছুটতে লাগলো জমিদার বাড়ির দিকে। আমি আর হনুমান সিং দৌড়তে লাগলাম সেই দিকে, কিন্তু আলপথ ধরে ভালোভাবে ছুটে যাওয়া যায় না। কিন্তু লোকটাও যেমন ছুটছিল আমরাও তেমন ছুটছিলাম। ছুটতে ছুটতে জমিদার বাড়ি যাওয়ার সেই মাটির রাস্তায় এসে পড়েছি। এমন সময় আমি বললাম, খবরদার খবরদার, আর একবার ছোটার চেষ্টা করলে কিন্তু আমি গুলি চালাবো। এইবার লোকটা দাঁড়িয়ে পড়ল। ততক্ষণে জমিদার বাড়ির দোতলা থেকে সেই আলোটা আবার জ্বলে উঠেছে। তারপরে হনুমান সিং তাড়াতাড়ি এগিয়ে গেল। আমি এগিয়ে গিয়ে তার হাতের টর্চটা নিয়ে তার মুখে ফেলতে দেখে আমি অবাক হয়ে গেলাম। বললাম, রামদয়াল, রামদয়াল বাবু আপনি? আপনারা যে রাতের বেলা এইখানে এমনভাবে লুকিয়ে থাকবেন সেটা তো আবার আমি বুঝতে পারিনি। কিন্তু আপনি রাতের বেলা জমিতে গিয়েছিলেন কেন? কি করেছিলেন? পাথরটা খোঁজার চেষ্টা করছিলাম। ছোটকা সেই পাথরটা নিয়েই তো মারা গিয়েছিল। সেই পাথরটা তার কাছেই ছিল এ কথা আমি জানতাম, কিন্তু পাথরটা কোথায় ছিল সেটা জানতাম না। মৃত্যুর সময় বাবা আমার কাছে ছিল। বাবা আমায় মৃত্যুর সময় বলে গিয়েছিল যে মেজো কাকা আর ছোট কাকা দুজনকেই সে নাকি নিজের হাতে খুন করেছে, আর ওই জমিতেই কোথাও লুকিয়ে রেখেছে। কিন্তু ওদেরকে ঠিক কোথায় রেখেছে সে কথা সে নিজেও জানতো না, না হলে হয়তো সে ভুলে গিয়েছিল। কিন্তু পাথর তো ছোট কাকা তার ঘর থেকে চুরি করেছিল, সেই রাগেই সেদিন রাতে সে দুজনকে একসঙ্গে খুন করে। অবশ্য নিজের হাতে নয়, বাড়ির পেছনের দিকের জমিতে তারই লোকেদের দিয়েই খুন করিয়েছিল। কিন্তু মৃত্যুর আগে ছোট কাকা পাথরটার ব্যাপারে বলেছিল যে সে সেটা খেয়ে ফেলেছে। তার পেটের ভেতরে কোনোভাবে সে পাথরটাকে গিলে নিয়েছিল। বাবার তখন হিতাহিত জ্ঞান ছিল না, সেই অবস্থাতেই তাকে খুন করে তাকে মাটিতে পুঁতে দেয়। পরে ভেবেছিল পাথরটা উঠে আসবে, কিন্তু কিছু আর হলো না। এরপর থেকেই বাবার শরীর খারাপ, তারপর তো যা হওয়ার হয়েই গেল। একটা সামান্য পাথরের জন্য এত হত্যাকাণ্ড হয়েছিল? তার মানে আপনার ছোট কাকার মৃতদেহটা আপনি মাটি থেকে তুলেছিলেন এবং তারপরে অন্য জায়গায় পৌঁছে দিয়েছিলেন, কিন্তু ওখানে যে হরিপদ খুঁড়তে পারে সে কথা আপনি একবারের জন্য ভেবে দেখেননি? না না, কাজটা আমি একাই করেছিলাম। বাবা আমায় যে গল্প বলেছিল সে অনুযায়ী ছোট কাকা এবং মেজো কাকার মৃতদেহ যেখানে থাকার কথা ঠিক সেইখানেই মেজো কাকার মৃতদেহ পাওয়া গিয়েছিল। আমার ব্যবসাপত্র ভালো যাচ্ছিল না, এখানে এসেছিলাম ওই পাথরটার জন্যই। এখন তো চাষের সময় নয়, শীতকাল, রাতের দিকে বাটি খুঁড়ে খুঁজে তারপর আবার মাটি চাপা দিয়ে দেব,
জমিতে এমনিতেই এখন রুক্ষভাবে থাকে, চট করে সহজে কেউ বুঝতে পারে না। কিন্তু যে পাথর আপনার ছোট কাকা খেয়ে ফেলেছিল, সেই পাথর আপনি খুঁজে পাবেন কি করে? আপনি বুঝতে পারছেন না দারোগা বাবু, শরীরটা ক্ষয় হয়, পাথরটা কখনো ক্ষয় হয় না। পেটের ভেতরে যদি সেই পাথর থাকে, তাহলে ক্ষয় হয়ে যাওয়ার পর নরকঙ্কালের মধ্যে থেকে সেই পাথর নিশ্চয়ই মাটিতে পড়বে। আর তাই আমি ওই জায়গাটা খোঁজার চেষ্টা করছিলাম। আশ্চর্য হয়ে গেলাম। তাহলে খটকাটা আমার ঠিক জায়গাতেই লেগেছিল। মৃতদেহ এতদিন আগের, অথচ এক হাত নিচে থাকা মৃতদেহ হরিপদর জমিতে থাকলে সেটা আগে খুঁজে পেল না কেন? অপরাধ আপনার তেমন কিছুই নেই, কিন্তু এতদিন আগের একটা নরকঙ্কাল খুঁজে বার করেছেন, সেটা আবার অন্য কোথাও পুঁতেছেন। তারপর রাতের বেলা আপনাদের জমি হলেও ওই জমি এখন অন্যের চাষের, সেখানে খোঁড়াখুঁড়ি করেছেন। কাল সকালে একবার থানায় আসবেন। না, কালকে আমি এখান থেকে চলে যাব। ওই পাথর বোধহয় আর খুঁজে পাবো না, আর যদি কেউ দেখে ফেলে সেই ভয়ে দিনের বেলা খোঁড়াখুঁড়িও করতে পারতাম না, আর তাতে অসুবিধাও হতো। হ্যাঁ, এখন আপনার যদি কিছু শাস্তি দেওয়ার থাকে তাহলে দেবেন। সে রাতে সেখান থেকে ফিরে এলাম। পরদিন সকালে হরিপদ ও রমাপদ আর এদিকে রামদয়াল আর গোবিন্দ দুজনকেই ডেকে পাঠালাম। সকালে এমনভাবে সবাইকে ডাকায় সবাই বেশ অবাক হয়েছিল। রমাপদ আর হরিপদ আগের মতোই ভয়ে ছিল। দুটো মানুষ যে এত বেশি ভয় পেতে পারে সেটা আমার জানা ছিল না। হরিপদ বলল, আমাদের আবার ডাকলেন কেন? হ্যাঁ, আমরা আমরা সত্যি বলছি, আমরা কিছু করিনি গো। আপনি তো বলেছিলেন যে রাতের বেলা জমির দিকে না যেতে, মাচাতে না ঘুমোতে। আমিও সেখানে তো যাইনি। তাহলে রমাপদ, তুমি রাতের বেলা ঠিক কী দেখেছিলে আমায় বলো তো? রাতের বেলা হঠাৎ করে ঘুমটা ভেঙে গিয়েছিল। দেখলাম কেউ যেন আলপথ ধরে জমিতে ঘুরোঘুরি করছে, মাঝে মধ্যে আলোও ফেলছে। আমি তো পুলিশের লোক ভেবে ভয়ে চুপ করে শুয়ে পড়লাম। আবার ওরা পুলিশের লোক ছিল না, বোধহয় ছিল তোমাদেরই বর্তমান জমিদার রামদয়াল রায়। সে আজ থেকে প্রায় 30 বছর আগের হারিয়ে যাওয়া একটা পাথর খুঁজতে চেয়েছিলে। ছোট বাবু, আপনি আপনি সেই পাথর এখনো খুঁজে চলছেন? ও পাথর ভালো না। ওই পাথরে হাত দেওয়ার পর থেকেই তো বড়বাবুর এমন বদলে গেলেন। ওই পাথর টাকা পয়সা অনেক দেয় বটে, কিন্তু মানুষ বদলে দেয়। পাথরের জন্যই তো মেজবাবু ছোটবাবু সকলেই মরল, বড়বাবু মরল। ও পাথর খুঁজবেন না, ও পাথর খুঁজবেন না। কিন্তু দারোগা বাবু, আমার জমিতে ওই কঙ্কাল এলো কি করে? ওই জমিতে তো আমি ধান চাষ করছি। হ্যাঁ, কতবার ওইখানে খুঁড়েছি, খাল কেটে জল এনেছি ওই রমাপদর জমি থেকে। হ্যাঁ, তাহলে তোমাদের বর্তমান জমিদার রামদয়াল বাবু এখানে এসেছিলেন ওই পাথর খুঁজে বার করতে। সেটা খুঁজতে গিয়ে হরিদয়াল বাবুর কঙ্কাল তিনি খুঁজে বার করেন, কিন্তু কঙ্কালটা ওখানে আবার না পুঁতে তিনি অন্য কোথাও পুঁতেছিলেন। ভেবেছিলেন এখন তো জমিতে চাষ হবে না, পাথরটা খুঁজে তারপরে তো তিনি এখান থেকে চলে যাবেন, আর চিন্তা নেই। কিন্তু রাতের বেলা জমিতে ওই পাথরটা খুঁজে বার করা সহজ ব্যাপার মোটেই নয়। পাথরটা হরিদয়াল বাবু খেয়ে ফেলেছিলেন, কিন্তু আমার তা জানা নেই। তবে সেটা করে থাকলে ওই পাথর মাটিতে কোথাও মিশে গিয়েছে, সেটা খুঁজে বার করা সম্ভব নয় একেবারেই। আমি আমি ভুল করেছি। আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। আমার আমার আগেই বোঝা উচিত ছিল। এতদিন পরে সেই পাথরটা আর খুঁজে পাওয়া নাও যেতে পারে। তোমরা 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 সবাই আমায় ক্ষমা করে দাও। আমার ভুল হয়েছে। আমাকে 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 ক্ষমা করে দাও। আমি আজই এখান থেকে চলে যাব। আমাকে আমাকে মাফ করে দাও। কিন্তু জমিদার মশাইয়ের যে ছুরিটা আমরা খুঁজে পেয়েছি, সে ছুরিটাও তো তুমি ওইখান থেকে তুলেছিলে, তাই না? তাহলে সেই ছুরিটা আবারও ওইখানে মাটির তলায় পুঁতে রাখলে কেন? ওটা একটা মার্ডার ওয়েপন দারোগা বাবু। ওতে রক্ত লেগে আছে, তাও তাও নিজের বংশের রক্ত। আমার আমার নিজের মানুষরাই খুন করেছে। ওটা ওটা আর আমি আমার কাছে রাখতে চাইনি। তাই তাই ওটাকেও আমি মাটির তলাতেই পুঁতে দিয়েছিলাম। আমি আমি ভেবেছিলাম সবকিছু খুব সহজে হয়ে যাবে, কিন্তু কিন্তু তা তো আর হলো না। তা হলো না আর। গোবিন্দ কিন্তু কোনো খারাপ কথা বলেনি। আমি আইনের রক্ষক, আইন ঠিক রাখা হচ্ছে আমার কাজ। কিন্তু পাথরের জন্যই কিন্তু এত কিছু হয়েছে,
এই পাথরের জন্যই আপনি এতদিন পর এখানে এসে আপনার কাকার নরকঙ্কাল খুঁজে পাওয়ার পরেও সেটা বাইরে বার না করে আবারও মাটির তলায় চাপা দিয়ে রাখলেন। এ পাথর আপনাদের পরিবারের সকলকে একটু একটু করে বদলে ফেলেছিল। পাথরের জন্য আপনার ছোট কাকা, মেজ কাকা, আপনার বাবাকে পর্যন্ত মারতে হয়েছিল। রামদয়াল দুহাতে নিজের মুখ ঢেকে বসে পড়ল। গোবিন্দর চোখ দিয়ে জল নেমে এলো। হরিপদ এবং রমাপদ দুজনেই পাথরের মতো দাঁড়িয়ে রইল। আমি বললাম, আমি চাইলে এতদিন আগের একটা খুনের প্রমাণ লোপাটের জন্য এবং একটা মৃতদেহ নিয়ে ছেলে খেলা করবার জন্য আপনাকে শাস্তি দিতেই পারি, কিন্তু সেটা দেব না। কারণ আইনের রক্ষক হয়েও মাঝে মাঝে আমাদের অনেক কিছুই দেখতে হয়, অনেক কিছু বুঝতে হয়। হ্যাঁ, আপনাকে এবারের মতন আমি মুক্ত করলাম। ওরা সবাই চলে যাওয়ার পর হনুমান সিং আমার কাছে এসে বলল, এটা আপনি কি করলেন দারোগাবাবু? লোকটাকে তো শাস্তি দেওয়া যেত। কঙ্কালটা থেকে প্রমাণ হয়ে গিয়েছে তার ঘাড়ের কাছে ছুরির আঘাতে মৃত্যু হয়েছে তার। আর ওই নরকঙ্কালটা যে হরিদয়াল রায়ের, সেটা রামদয়াল বাবু নিজেই বলেছেন এবং তার কথা হিসেবে সেটা প্রমাণও হয়ে গিয়েছে। এতদিন আগের একটা হারিয়ে যাওয়া লোক তাকে খুঁজে পাওয়া গিয়েছে, কিন্তু রামদয়ালের ওপর এটা ভালোভাবে প্রমাণ করা যেত না। জমিদারি না থাকলেও তার অর্থ নেহাত কম নয়। আদালত পর্যন্ত কেসটা গেলে সেখান থেকে সেটা খালাস হয়ে যেত। শুধু শুধু একটা ঝামেলায় জড়িয়ে কোনো লাভই নেই। তাছাড়া কেসটা আদালতে নিয়ে গেলে বিশেষ করে হরিপদ আর রমাপদকে হেনস্থা হতে হতো। গোটা ব্যাপারটাই তারা একেবারে জড়িয়ে রয়েছে কিনা। তার মানে আপনি ওদের কথা ভেবে ব্যাপারটাকে আর বড় করলেন না। আচ্ছা, আপনার কি প্রথমেই সন্দেহ হয়েছিল যে ওই রামদয়াল বাবুই কাজটা করেছে? ওদের বাড়িতে যখন কথা বলছিলাম তখন গোবিন্দ আমার সব কথা খুলে বলেছিল। তখন কেমন যেন রামদয়াল বাবুর পছন্দ হচ্ছিল না। প্রথমে ভেবেছিলাম হয়তো বাড়ির কাজের লোক এত কথা বলছে সেটা তার পছন্দ নয়, তবে পরে বুঝতে পেরেছিলাম কিছু একটা ওরা আমার থেকে লুকোচ্ছে। আর আমার তো মনে হয় গোবিন্দ এই ব্যাপারটাই সব কিছুই জানতো। মানে বড়বাবু গিয়ে দুজনকে খুন করেছে সে কথা গোবিন্দ তো নিজেই আমাদের প্রথমে বলল, কিন্তু পাথর খুঁজতে যে রামদয়াল বাবু যাবেন সে কথা হয়তো গোবিন্দ জানতো না। জানলে আগেই বারণ করত। কিন্তু আমার প্রথম থেকেই কিন্তু রামদয়াল বাবুকে সন্দেহ হয়েছিল। কিন্তু তিনি যে মৃতদেহটা একবার তুলেই তারপর আবার অন্য জায়গায় মাটির তলায় পুঁতে দেবেন সেটা আমি মোটেই ভাবতে পারিনি। অনুমান কিছু বলতে চাওয়ার আগেই আমার আবার মনে পড়ল রামদয়াল বাবুর বলা কথাগুলো। কি আর করতাম বলুন তো? এসে তো ছিলাম ভাগ্যের সন্ধানে, কিন্তু এমন যে কাণ্ড ঘটবে, তাছাড়া কঙ্কালটা তোলার পরে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার আমার স্ত্রী প্রথম থেকেই সব কিছু জানতো, তবে প্রথম থেকেই ও আমাকে বারণ করেছিল, বলেছিল এসব কিছু না করতে। তার কথা শুনলেই বোধহয় ভালো হতো। তাছাড়া বর্ধমান থেকে শুধু শুধু না এখানে এলেই বোধহয় ভালো হতো। কিন্তু এমন কাজ মানুষ করতে পারে? গোটা পরিবারটাই কেমন যেন প্রথমে নিজের রক্তের ভাইদের মারল, তারপর আবার বাবা ছেলে মাটি খুঁড়ে কঙ্কাল তুলল, অথচ তারা আবার অন্য জায়গায় পুঁতে দিল। বড় মানুষদের সব বড় বড় ব্যাপার। অপরাধী অপরাধ করবার সময় মনে করে না সে অপরাধ করছে। তার নিজের জায়গায় সে সব সময় ঠিক থাকে। যেমন জমিদার বাবু ছিলেন ঠিক তেমনই রামদয়াল বাবুও ছিলেন। তিনি নিজের পরিবারের হারিয়ে যাওয়া সে পাথর খুঁজছিলেন, কিন্তু সেটা করতে গিয়ে যে একটা অপরাধ করে ফেলেছেন সেটা সে ভাবতে পারেনি। তার ব্যবসার অবস্থা বোধহয় খুব একটা ভালো ছিল না, না হলে তার মতন বুদ্ধিমান মানুষ এমন কিছু করতো না। আমাদের আর কি, সবই তো হয়ে গেল বাবু। রাতের বেলায় বড্ড মশা কামড়েছে, তার উপর আবার ঘুমোতেও পারিনি ভালোভাবে। আমি আজ তাড়াতাড়ি বাড়ি যাব। ঠিক আছে, আজ একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাস, কিন্তু ব্যাপারটা বড় গণ্ডগোলের। রমাপদ আর হরিপদর ভয় বোধহয় এত সহজে এখনো কাটবে না। আর মাটি কাটবার সময় তারা বারবার এই কঙ্কালটার কথা মনে করবে। আমার কথা শুনে হনুমান সিং একটু হাসল। তারপর হনুমান সিংকে বাড়ি চলে যাওয়ার অনুমতি দিয়ে আমি চেয়ারে এসে বসলাম। অনেক দিন আগে, অর্থাৎ 10 বছর আগে খুঁজে পাওয়া সেই মেজবাবুর নর কঙ্কালের কেসের ব্যাপারটা একটা ফাইলে লেখা ছিল। সেটা খুঁজে পেয়ে সেটাকেই মন দিয়ে পড়ছিলাম। হনুমান সিং কিছুক্ষণ ঘুরঘুর করল,
হনুমান সিং আর কিছু বলল না। আমি উঠে পড়লাম। এতদিন পরে খুঁজে পাওয়া সেই নরকঙ্কাল, একটা পুরনো ছুরি যেটা হরতাল রায়ের প্রমাণিত, এবং একটা পাথর, সব কিছু খুঁজে পাওয়া গেল, কিন্তু সেই পাথরটার খুঁজে পাওয়া গেল না। বড় ইচ্ছে ছিল যে সেই পাথরটা কেমন তা জানার, তবে তার আর কোনো উপায় নেই। হরিপদ বা রমাপদ ওদের দুজনের জমির মাঝামাঝি জায়গায় পুঁতেছিল সে আসল মৃতদেহটা। সেখানেই মাটির সঙ্গে মিশে গেছে যেন সেটা, যার জন্য এত কিছু, যার জন্য গোটা একটা জমিদার পরিবার ধ্বংস হয়ে গিয়েছিল সেই এক রাত্রের মধ্যে। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম, তারপরে আবার মন দিলাম নিজের কাজে। বড় বড় পরিবারের বড় বড় রহস্য। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।